এটা কি তাহলে দারিদ্র যোগ হলো? আসলে আমরা জিনিসটা কিন্তু অর্ধেক জানি এবং অর্ধেকটা জানি না। বাকি অর্ধেকে বলা আছে যে এইটা দারিদ্র যোগ তখনই হবে যদি এর ওপরে শনির দৃষ্টি থাকে। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে যত অশুভ যোগ রয়েছে তাদের মধ্যে দারিদ্র যোগ অন্যতম। কারণ দারিদ্রতা একটি বা দুটি শর্ত পূরণ হলেই কিন্তু হয়ে যায় না। দারিদ্রতার পেছনে রয়েছে অনেকগুলি মিলিত শর্ত, যা আমরা আজ আলোচনা করব। প্রথমত, দারিদ্রতা মানে কি? দারিদ্রতা মানে হলো মানুষের কাছে রিসোর্স কমে যাওয়া, অর্থাৎ বাস্তব জীবনে অর্থকে বোঝায়। শুধু তাই নয়, তার সাথে রয়েছে নানান রকমের বাধা, রয়েছে অবাঞ্ছিত ব্যয় এবং রয়েছে ঋণের বোঝা। এই সমস্ত ব্যাপারে জর্জরিত মানুষ কিন্তু নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে পারে না। ধীরে ধীরে তার শারীরিক অবস্থারও অবনতি ঘটতে থাকে। তিনি এইভাবে হীনমন্যতার জন্য সমাজ সংসার থেকে দূরে বলে ভাবতে থাকেন এবং তিনি দারিদ্রতার কবলে পড়েন। আজ আমরা বিভিন্ন শর্ত, বিভিন্ন কম্বিনেশন জানবো এবং জানবো তার সাথে তার লজিকও। প্রথমত বলা হচ্ছে যে লগ্নের সাপেক্ষে, অর্থাৎ লগ্নকে নিয়ে বাকি তিনটি কেন্দ্র ঘরে অর্থাৎ 1, 4, 7, 10 এই কেন্দ্র ঘরে পাপ গ্রহ যদি বেশি থাকে তবে দারিদ্রতা আসে। দেখুন, এখানে চতুর্থ ঘরে রয়েছে রাহু, সপ্তম ঘরে শনি এবং দশম ঘরে কেতু। এর বৃষ লগ্নের চার্ট। এখন ব্যাপারটা হচ্ছে কেন হবে। এবার দেখুন লজিকটা। লগ্ন মানে সে নিজেই। লগ্নে যদি পাপ গ্রহ থাকে তাহলে লগ্নকে পীড়িত করবে, সে এনার্জিলেস হবে, শারীরিক অক্ষমতা আসবে। চতুর্থ ঘর আমাদের মেন্টাল পিস বা মানসিক স্থিরতা, মানসিক শান্তির ঘর। পাপ গ্রহের অবস্থান মানে মানসিক কষ্ট এবং প্রচণ্ড ইরিটেটেড থাকবে। সপ্তম ঘর মানে আমাদের সকলের সাথে সম্পর্ক। পাপ গ্রহ যদি এখানে বসে থাকে তাহলে সবার সাথে সম্পর্ক কিন্তু নষ্ট করবে। 10th হাউস মানে আমাদের কর্মস্থান, যেখানে মেন্টাল পিস নেই, যেখানে কেউ তাকে পছন্দ করে না, সেখানে তার কোনো শারীরিক ক্ষমতা নেই, সেখানে সে কিভাবে কাজ করবে? 10th হাউসে পাপ গ্রহ বসে থেকে তাকে কর্মস্থান থেকেও দূরে করে দেবে। ব্যাস, তাহলেই তো তার দারিদ্রতা আসতে বাধ্য। এবার আমরা দেখব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে যদি ধনস্থানে পাপ গ্রহ বেশি থাকে, মানে ধনস্থান মানে আমরা জানি আমাদের দ্বিতীয় স্থানকে বলা হয় ধনস্থান। দেখুন, এখানে আমরা ঘরগুলোকে চিনিয়ে দিয়েছি, কর্কট লগ্নের চার্ট। তাহলে তার ধনস্থান কত হবে? ধনস্থান হবে দ্বিতীয় ঘর, অর্থাৎ সিংহ রাশি। ঠিক আছে। এবার বলছে যে এই ধনস্থানে যদি বহু পাপ গ্রহের অবস্থান হয় তাহলে ধন বা অর্থ সঞ্চয় কিন্তু হবে না। যেমন দ্বিতীয় ঘরে দেখুন শনি বসে আছে, রাহুও বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে। খুব ডিফিকাল্ট কম্বিনেশন তৈরি হয়েছে সেকেন্ড হাউসে। তো এখানে কিন্তু তার সম্পদ সঞ্চয়ে অনেক ট্রাবেল আসবে, বাধা আসবে। এরপরে দেখুন তৃতীয় শর্ত হলো ধনস্থানে যদি রবি বসে থাকে এবং শনি দ্বারা দৃষ্ট হয়। ঠিক আছে। দেখুন, রবি ও শনির ভেতর অত্যন্ত ক্ল্যাশ রয়েছে, আমরা সবাই জানি। এদের দুজনের ক্ল্যাশে এফেক্টেড হবেন আপনি এবং আপনার দ্বিতীয় ভাব। এখানে দেখুন দ্বিতীয় ভাব মানে আমাদের বৃষলগ্ন, এখানে রবি বসলো এবং শনির একটা দৃষ্টি আছে। আমরা জানি শনির 3টে দৃষ্টি, একটা তৃতীয় ঘর নিজের পজিশন থেকে, একটা সপ্তম ঘর আর একটা দশম ঘর। তো দশম ঘরের দৃষ্টিটা বৃষতে গিয়ে পড়ছে। তার মানে দ্বিতীয় ঘরে রবি থাকতে হবে এবং রবির ওপরে শনির দৃষ্টি থাকতে হবে। ঠিক আছে। তাহলেও যেমন দ্বিতীয় ঘরটা ট্রাভেল হবে, দ্বিতীয় ঘরটা ভালো হবে না, দ্বিতীয় ঘরটা ট্রাভেলসাম হবে। আচ্ছা, এবার আমরা চতুর্থ শর্তটাকে দেখে নিই। চতুর্থ শর্তে বলছে যে মেষ লগ্নের একটি চার্ট নেওয়া হয়েছে। বলছে যে যদি চন্দ্র মঙ্গল অথবা যদি চন্দ্র রাহু বা যদি চন্দ্র শনি এরা দ্বিতীয় ভাবগত হয় এবং অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তবে দারিদ্রতা আসতে পারে। এখানে আমি দেখিয়েছি চন্দ্র রাহু বসে আছে দ্বিতীয় ঘরে, সপ্তম দৃষ্টি শনির পড়ছে দ্বিতীয় ঘরে, শনি অষ্টম ঘরে বসে আছে এবং শনির সাথে কেতু বসে আছে। এই শনি কেতু দুজনে মিলে চন্দ্র রাহুর ওপরে দৃষ্টি দিচ্ছে, যে কারণে দ্বিতীয় ঘর এফেক্টেড হচ্ছে, যে কারণে দারিদ্রতা আসতে পারে। এটা একটা দারিদ্রতার একটা কম্বিনেশন। আচ্ছা, এবার দেখে নিই আমরা পঞ্চম শর্তের ব্যাপারে। আমরা দেখেছি অনেকেই বলেন রবি শুক্র একসাথে মানেই দারিদ্র যোগ। এখানে দেখুন রবি এবং শুক্র বসে আছে একাদশ ঘরে। ঠিক আছে। রবি এখানে চতুর্থপতি, রবি চতুর্থপতি একজন কেন্দ্রপতির সাথে বসে রয়েছে কে? লগ্নপতি শুক্র। আবার শুক্র আবার এখানে উচ্চস্থ। শুধু তাই নয়, ঘরটা হলো একাদশ ঘর, অর্থাৎ সাফল্যের ঘর।
তাহলে সাফল্যের ঘরে চতুর্থপতি গিয়ে বসলো, তার সাথে লগ্নপতি উচ্চস্থ হয়ে বসলো, এটা কি তাহলে দারিদ্র্য যোগ হলো? আসলে আমরা জিনিসটা কিন্তু অর্ধেক জানি এবং অর্ধেকটা জানি না। বাকি অর্ধেকে বলা আছে যে এইটা দারিদ্র্য যোগ তখনই হবে যদি এর ওপরে শনির দৃষ্টি থাকে। দেখুন এখানে শনি বসে আছে দ্বিতীয় ঘরে, ঠিক আছে, শনির দশম দৃষ্টিটা গিয়ে পড়বে কিন্তু একাদশ ঘরে। শনির এখান থেকে কাউন্ট করে নেবেন দশম দৃষ্টি, এই দশম দৃষ্টিটা কিন্তু রবি শুক্রের ওপরে গিয়ে পড়বে, তখন এটা দারিদ্র্য যোগ সূচিত করবে। ঠিক আছে, এখানে কিন্তু শনির দৃষ্টি, এবার আপনারা বলতে পারেন শনি তো যোগকারক গ্রহ, তাহলে শনির দৃষ্টি পড়ছে মানে এটা ভালো হবে। হ্যাঁ, যাদের যাদের শনি ভালো তাদের ভালো হবে, যাদের যাদের শনি খারাপ তাদের খারাপ রেজাল্ট দেবে। ঠিক আছে, শনি কুপিত আছে নাকি দেখতে হবে, বুধ কুপিত আছে নাকি দেখতে হবে, সেইগুলো দেখার পর দেখতে হবে যে এখানে দারিদ্র্য যোগ হবে কিনা। কিন্তু শনির দৃষ্টি রবি শুক্রের ওপরে পড়লে পরে সামান্য অর্থ সংকটের কারণ কিন্তু হবেই হবে। আচ্ছা, এখন তো গেল খুব একটা সিম্পল জিনিস, এবার একটু কমপ্লেক্স হবে ব্যাপারটা, এটাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন পরের ষষ্ঠ শর্ততে বলা আছে যে চন্দ্রকে কেতুর সাথে থাকতে হবে। ঠিক আছে, এটা একটা সিংহ লগ্নের চার্ট, চন্দ্রকে থাকতে হবে কেতুর সাথে এবং লগ্নপতিকে অষ্টম ঘরে বসতে হবে মারক গ্রহের সাথে। ঠিক আছে, দেখুন প্রথমে আমি এখানে চন্দ্র আর কেতুকে একসাথে বসিয়ে দিয়েছি। চন্দ্র বসে আছে দ্বিতীয় ঘরে এবং কেতু একসাথে বসতে হবে। চন্দ্র কেতুকে যেখানেই হোক না কেন একসাথে বসতে হবে, শুধু দ্বিতীয় ঘর বলে নয়, চন্দ্র কেতুকে একসাথে বসতে হবে। এখানে লগ্নপতি হচ্ছে রবি, রবি কোথায় বসতে হবে? রবিকে বসতে হবে অষ্টম ঘরে। দেখুন রবি অষ্টম ঘরে বসে গেল, কিন্তু তাই নয়, রবি অষ্টম ঘরে বসে দেখুন চন্দ্র কেতু একসাথে বসে থাকা মানে হচ্ছে জীবনে অনেক স্যাক্রিফাইস করবে, জেদ জিল এদের খুব একটা থাকবে না বা কম থাকবে। লগ্নপতি যদি অষ্টমে গিয়ে বসে তাহলে শারীরিক দুর্বলতা আসবে। এইবার এইখানে যদি মারকপতি এসে বসে তাহলে অনেকটা নেগেটিভ করে দেবে কিন্তু শরীরকে এবং অর্থকে, কারণ ওই মারকপতি ওখান থেকে দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে। রবি লগ্নপতি যতই হোক, এখানে রবির সাথে যেই একটা মারকপতি এসে জুড়বে তখন তারা কিন্তু দৃষ্টি দেবে দ্বিতীয় ঘরে। অষ্টম ঘর থেকে সপ্তম দৃষ্টি প্রত্যেকটা প্ল্যানেটের থাকে, এবার দ্বিতীয় ঘরে যখন দৃষ্টি দেবে তখন এই অর্থের ভাবটাকে কিন্তু অনেকটা নেগেটিভ করবে। যেমন মারকপতি আমরা কি জানি, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। এখানে দ্বিতীয়পতি কন্যার ঘর, কন্যার অধিপতি বুধ এবং সপ্তমপতি হচ্ছে শনি। তার মানে বুধ অথবা শনি যদি এইখানে মীন রাশিতে গিয়ে বসে এবং লগ্নপতি যদি অষ্টমে থাকে এবং চার্টের কোনো একটা জায়গায় চন্দ্র কেতু একসাথে থাকে, তবে কিন্তু দারিদ্র্য যোগ সূচনা করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব পরের শর্তটা কি আছে, যে এইটা কিন্তু ঠিকঠাক দারিদ্র্য যোগ নয়, এইটা জাস্ট একটা এমনি ডিরেক্ট দারিদ্র্য যোগ নয়, কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন জাতক জাতিকা। এখানে কি হতে পারে বলছে যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরের অধিপতি যে ঘরে বসবে সেই ঘরের অধিপতি কুণ্ডলিতে যদি দুর্বল পীড়িত বা বলহীন হয় তবে দারিদ্র্য যোগের মতো একটা প্রবলেম বা প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যেমন আমরা এখানে দেখছি বৃষ লগ্নের জন্য যার অষ্টমপতি হচ্ছে ধনুরাশি, তার অধিপতি বৃহস্পতি। দেখুন এখানে বৃহস্পতি বসে রয়েছে চতুর্থ ঘরে মানে সিংহ রাশিতে। এবার সিংহ রাশি রবির ঘর, তার মানে বৃহস্পতির পজিশন ভালো, ঠিক আছে ভালো, কিন্তু শর্তে বলা হচ্ছে কি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ পতি যে ঘরে বসবে সেই ঘরের অধিপতিরা কুণ্ডলিতে যদি দুর্বল থাকে তাহলে এইখানে রবির সিংহ রাশির অধিপতি রবি। এবার দেখুন রবি কোথায় বসে থাকলো, রবি বসে গেল তুলা রাশিতে, রবি কিন্তু নিচস্থ হলো। ঠিক আছে, এইবার যদি এই রবির সাথে আবার দেখুন রাহুর অবস্থান পড়েছে, তাহলে এখানে রবি আরও একটু প্রবলেমেটিক হলো, গ্রহণ দোষ হলো। তবে এই হলে কিন্তু ধরুন এবার কারোর বৃহস্পতির দশা চলছে, এবার বৃহস্পতির দশা কিন্তু এই কেসে ভালো যাবে না। কেন যাবে না? তার কারণ বৃহস্পতি যে ঘরে বসে রয়েছে তার অধিপতি কিন্তু প্রবলেমেটিক, প্রবলেম নিয়ে বসে রয়েছে। ঠিক আছে, এবার বৃহস্পতি দেখুন আবার একাদশপতিও, অর্থাৎ প্রাপ্তি এবং সাফল্যও কিন্তু আটকে যাবে, অর্থাৎ ডাউনফল ঘটবে। তার একটি প্রভাব অর্থতেও কিন্তু পড়বে। ঠিক আছে, রাহুর অপোজিট দিকে কেতু থাকে, সেটা দেখানো হলো, ব্যাপারটা কম্বিনেশনটা বোঝা গেছে। এইবার আমরা দেখার চেষ্টা করব নবাংশ দ্বারা কিভাবে দেখতে হয়, আমাদের অষ্টম শর্ত। ঠিক আছে, দেখুন আমাদের কাছে এখানে দুটো চার্ট থাকবে, একটা D1 চার্ট, একটা D9 চার্ট। ঠিক আছে, এবার D1 চার্টের লগ্ন সাপোজ তুলা
এখানে ঘরগুলোকে আমি দেখিয়ে দিয়েছি। এবার D9 চার্টের লগ্নটা ধরুন কুম্ভ। আচ্ছা, প্রথমে দেখতে হবে D9 চার্টের লগ্নপতিকে এবং সেই লগ্নপতি D1 চার্টে কোথায় বসে আছে। ঠিক আছে, খুব সিম্পল। যেমন D9 চার্টের লগ্নপতি হচ্ছে শনি। এবার দেখুন D1 চার্টে সাপোজ শনি বসে রয়েছে বৃষ রাশিতে, যে ঘরটা লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর। ঠিক আছে, এবার দেখতে হবে যে D1 চার্টের মারক গ্রহ কারা এবং তাদের দৃষ্টি বা জ্যুতি আছে কিনা D9 এর লগ্ন লর্ডের ওপরে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে, এবার D9 চার্টটাকে ভুলে যান, D9 চার্টের লগ্নপতিকে আমরা D1 চার্টে বসিয়ে নিয়েছি। এবার আমরা দেখব D1 চার্টের কে কে আমাদের মারকপতি রয়েছে। এখন আমরা জানি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মারক, তো দ্বিতীয়পতি বৃশ্চিক এবং সপ্তমপতি মেষ, এদের দুজনের অধিপতি মঙ্গল। সাপোজ ধরুন মঙ্গল বসে রয়েছে কুম্ভ রাশিতে। এবার কি বললাম কেসটা? বললাম যে দেখতে হবে D9 চার্টের লগ্নপতির ওপরে D1 চার্টের মারক প্ল্যানেটের দৃষ্টি বা জ্যুতি আছে কিনা, মানে মঙ্গল কি শনির সাথে বসছে, নাকি মঙ্গলের সাথে শনি বসছে, নাকি মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির ওপরে, ইত্যাদি। এখানে কিন্তু একটা খুব স্ট্রং একটা দারিদ্র যোগ তৈরি হলো। দেখুন, মঙ্গলের দৃষ্টি পড়লো কিন্তু শনির ওপরে, এটা একটা খুব প্রবলেমেটিক একটা জায়গা সৃষ্টি করে ফেললো। এই সিচুয়েশান কিন্তু আরও খারাপ হতে পারে যদি লগ্নপতি, মানে D1 চার্টের লগ্নপতি যদি 6, 8, 12তে বসে। এখানে দেখুন শুক্র বসে গেল 12 নাম্বার ঘরে। ঠিক আছে, যদিও শুক্রের 12 নাম্বার ঘরে বসার দোষ লাগে না, এটা একটু ডিপার কনসেপ্ট, কিন্তু এমনি সিম্পলি বোঝার জন্য আমরা বললাম যে লগ্নপতি যেন 6, 8, 12 নাম্বার ঘরে না বসে। কারণ এখানে আমি একটা জিনিস বলবো আপনাদের, এটা আরও খারাপ হতে পারে যদি এই শুক্র, মানে এই লগ্নপতি যদি নিচস্থ হয়। দেখুন, লগ্নপতি কিন্তু এখানে নিচস্থ হলো। আমরা জানি যে শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়। এখানে বুঝতে হবে যে D1 চার্টের লগ্নপতি যদি 6, 8, 12তে বসে, এবং 6, 8, 12তে বসলেই হবে না, তাকে নিচস্থ হতে হবে এবং মারক প্ল্যানেটে দৃষ্ট হতে হবে। তার মানে এমনিতেই শুক্র 12 নাম্বার ঘরে বসলো, প্রবলেমেটিক। আবার শুক্র নিচস্থ হলো, সেটা আরও প্রবলেমেটিক। আবার এই শুক্র মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বারা জর্জরিত হলো। ঠিক আছে, তার মানে প্রচণ্ড অশুভ একটা যোগ সৃষ্টি করবে কিন্তু এটা। অর্থের আয় যদি ব্যয়ের থেকে কমে যায়, তাহলেই ধীরে ধীরে মানুষ দরিদ্র হতে শুরু করে। এছাড়াও যদি কারো শুক্র 8th হাউসে থাকে, তাহলে দেখা যায় যে এনাদের ঋণ বা লোন দিনে দিনে বেড়েই যায়। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি যে শুভ গ্রহের ফল যেমন সময় না আসলে পাওয়া যায় না, তেমনি দারিদ্র জগৎ, দারিদ্রতার সৃষ্টিকারী গ্রহদের দশাভুক্তি কেটে গেলে দারিদ্রতা কেটে যায়। তাই কোনো অশুভ যোগ থাকলেই ভয় পাওয়া বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। উক্ত গ্রহটির প্রতিকার দ্বারা অশুভ যোগের প্রভাব কিন্তু অনেকাংশেই প্রশমিত করা যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।